খাবার নিয়ে যদি আমরা ডিসকাস করতে চাই তাহলে প্রথম প্রশ্ন আমরা যেটা পাই সেটা হচ্ছে কি খাবো, কতটা খাবো। একজন 170 সেন্টিমিটারের উচ্চতার মানুষের তিনি যদি ডায়াবেটিক হন তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 63 কেজি। বিএমআই নিয়ে ফার্স্টে বলবেন। বিএমআই হচ্ছে যেটা আমরা নর্মাল বিএমআই ধরি সেটা হচ্ছে 18.5 to 24.99। এটা হচ্ছে নর্মাল বিএমআই। তার উপরে গেলে ওভারওয়েট বা ওবিস, তার নিচে হলে আন্ডার নিউট্রিশন। আমাদের ইন্ডিয়ান অ্যাভারেজ হাইট অনুযায়ী আইডিয়াল বডি ওয়েটের হিসাবে আমাদের টোটাল ক্যালোরি ইনটেক কতটা হওয়া উচিত? আমাদের টোটাল ক্যালোরি ইনটেক আমরা যদি পার কেজি পার ডে হিসেবে ধরি তাহলে অ্যারাউন্ড 30 to 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। যদি ডায়াবেটিক হন তো সেটা লোয়ার সাইডেই রাখা ভালো, অ্যারাউন্ড 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। যদি আমরা টোটাল ক্যালোরি ধরি 24 আওয়ার, হয়তো সবসময় সবার পক্ষে পার কেজিতে হিসেব করা সম্ভব হয়ে ওঠে না। আমরা মোটামুটি একজন ডায়াবেটিক পার্সন, একজন অ্যাভারেজ ইন্ডিয়ান বা অ্যাভারেজ বাঙালিই ধরি, যিনি মধ্যবিত্ত বাঙালি, যারা নর্মাল অফিস করছেন বা সারাদিন মডারেট পরিশ্রমের মধ্যে আছেন, খুব বেশিও নয় খুব কমও নয়, তাদের 2000 কিলো ক্যালোরি ডায়েট আমরা বলতে পারি। মোস্ট কমন কোশ্চেন হচ্ছে ভাত না রুটি। আমার মনে হয় তুই এটা সব থেকে ভালো বলতে পারবি যে ভাত না রুটি। ভাত না রুটি, এই প্রশ্নটা তো প্রত্যেকের প্রথমেই আসে। তো ভাত না রুটির মধ্যে বলতে গেলে প্রথমে বলতে হবে এটা পুরোটাই অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করছে এবং কিছুটা গ্লাইসেমিক ইন্ডেক্সের উপরে। তো সেক্ষেত্রে ভাতের থেকে খিচুড়ি ভালো। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে আমরা আরেকটা পডকাস্ট নিয়ে এসেছি। আমি ডক্টর রিয়া সাহা, মেডিসিন কনসালটেন্ট, এমডি মেডিসিন, অ্যান্ড আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, গোল্ড মেডেলিস্ট ডক্টর কৃষাণু বণিক। গুড মর্নিং স্যার। আর আজকের আমাদের টপিক হচ্ছে ডায়াবেটিস ও খাদ্যাভ্যাস। এটি একটি খুবই ইম্পর্টেন্ট টপিক এবং সকলের অনেক প্রশ্ন থাকে এই নিয়ে যে ডায়াবেটিসে কী কী খাওয়া যেতে পারে এবং নয়। তো আজকে আমরা সেই নিয়ে আমাদের আলোচনাটা রাখছি। কামিং টু আওয়ার ডিসকাশন স্যার, আজকে তাহলে প্রথম প্রশ্ন করি, ডায়াবেটিসে আইডিয়াল বডি ওয়েট কি হওয়া উচিত? খাবার নিয়ে যদি আমরা ডিসকাস করতে চাই তাহলে প্রথম প্রশ্ন আমরা যেটা পাই সেটা হচ্ছে কি খাবো, কতটা খাবো। কতটা খাবো জানতে হলে আমাদের আগে হিসেব করা উচিত যে আমাদের বডি ওয়েট কোথায় রাখা উচিত, আইডিয়াল বডি ওয়েট। তো খুব সাধারণভাবে যদি খুব সিম্পলি আমরা ক্যালকুলেট করতে পারি যে আমাদের সেন্টিমিটারে যে হাইট, সাপোজ আমার হাইট 170 সেন্টিমিটার, তো সেটা থেকে আমরা 100 মাইনাস করব। তো 170 মাইনাস 100 70 সেন্টিমিটার। তো এটাকে আমরা 0.9 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে 63। তো একজন 170 সেন্টিমিটারের উচ্চতার মানুষের তিনি যদি ডায়াবেটিক হন তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 63 কেজি ইফ হি ইজ মডারেটলি অ্যাক্টিভ। নর্মাল ডেলি অ্যাক্টিভিটিস করছেন, অফিস যাচ্ছে, কেউ স্কুল যাচ্ছে, অফিস কলেজ, এবং তার হাইট 170 সেন্টিমিটার হলে তার আইডিয়াল বডি ওয়েট হওয়া উচিত 63 কেজি। তো এই হচ্ছে একটা রাফ হিসেব। তো সবাই দেখে নিন তার আইডিয়াল বডি ওয়েট কত হচ্ছে। আচ্ছা, তাহলে আইডিয়াল বডি ওয়েটের সাথে সাথে আরেকটা প্রশ্ন করছি, বিএমআই যেটা, বিএমআইটা নর্মাল বিএমআই মেনটেন যদি কারোর না হয় তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের ডায়েটে কিছু চেঞ্জেস আসবে। তো আপনি একটু বিএমআই নিয়ে ফার্স্টে বলবেন। বিএমআই হচ্ছে যেটা আমরা নর্মাল বিএমআই ধরি সেটা হচ্ছে 18.5 to 24.99। তো এটা হচ্ছে নর্মাল বিএমআই। তার উপরে গেলে ওভারওয়েট বা ওবিস, তার নিচে হলে আন্ডার নিউট্রিশন। তো কারোর যদি বডি ওয়েট বিএমআই যদি বেশি থাকে, 24-এর বেশি থাকে, সাপোজ 24.99 to 30, এটা হচ্ছে একটা গ্রুপ। 30 to 34.99 একটা গ্রুপ, 35 to 39.99 একটা গ্রুপ এবং মোর দ্যান 40 একটা গ্রুপ। তো এইভাবে স্থূলতা বা ওবেসিটির মাত্রাটা বাড়ে। তো যখনই আমরা বিএমআই, আমরা ওবেসিটিটা নিয়েই বলি, তার কারণ হচ্ছে ওবেসিটি এখন একটা স্থূলতা হচ্ছে এক প্রধান সমস্যা, ডায়াবেটিস এবং ওবেসিটি। তো সেখানে যদি আমাদের খাদ্যের কিছু পরিবর্তন করতে হয় তো আমরা জেনারেলি গ্র্যাজুয়ালি করি এবং সেটা একবারে 500 কিলো ক্যালোরি বেশি না হওয়াই ভালো। 24 ঘন্টা, সাপোজ
যারা মডারেটলি অ্যাক্টিভ ডায়াবেটিক পার্সন আছেন এবং বডি ওয়েট মেনটেন করছেন, তাদেরকে মোটামুটি আমরা 2000 কিলো ক্যালোরি পার ডে এই হিসেবে ডায়েট প্রেসক্রাইব করে থাকি। তো তার ওবেসিটির গ্রেডেশনের ওপর ডিপেন্ড করে আমরা 500 ম্যাক্সিমাম 500 কিলো ক্যালোরি অ্যাট এ টাইম আমরা রিডিউস করতে পারি। তো কেউ যদি গ্রেড 1 বা গ্রেড 2 ওবিজ হন, তো সেক্ষেত্রে আমরা 1200 থেকে 1500 কিলো ক্যালোরি ডায়েট প্রেসক্রাইব করতে থাকি। তো এটাই হচ্ছে একটা রাফ এস্টিমেট। তো এইভাবে আমরা বাড়িতেও দেখে নিতে পারি আমার ওয়েট, আমার ডায়াবেটিক স্ট্যাটাস, আমার কাজ, আমি কীরকম কাজ করি, এবং সেই হিসেবে আমাকে ক্যালোরি ইনটেক কতটা কম করতে হবে বা ক্যালোরি ইনটেক কতটা বেশি করতে হবে। আচ্ছা, তাহলে একদম আইডিয়াল বডি ওয়েট যদি আমি ধরি, আইডিয়াল বডি ওয়েটের হিসেবে হাইট অনুযায়ী, একটা আমাদের ইন্ডিয়ান অ্যাভারেজ হাইট অনুযায়ী আইডিয়াল বডি ওয়েটের হিসাবে আমাদের টোটাল ক্যালোরি ইনটেক কতটা হওয়া উচিত? আমাদের টোটাল ক্যালোরি ইনটেক আমরা যদি পার কেজি পার ডে হিসেবে ধরি, তাহলে অ্যারাউন্ড 30 to 35 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। যদি ডায়াবেটিক হন তো সেটা লোয়ার সাইডেই রাখা ভালো, অ্যারাউন্ড 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে। যদি আমরা টোটাল ক্যালোরি ধরি 24 আওয়ার, হয়তো সবসময় সবার পক্ষে পার কেজিতে হিসেব করা সম্ভব হয়ে ওঠে না। তো আমরা মোটামুটি একজন ডায়াবেটিক পার্সন, একজন অ্যাভারেজ ইন্ডিয়ান বা অ্যাভারেজ বাঙালিই ধরি, যিনি মধ্যবিত্ত বাঙালি, যারা নর্মাল অফিস করছেন বা সারাদিন মডারেট পরিশ্রমের মধ্যে আছেন, খুব বেশিও নয় খুব কমও নয়, তাদের 2000 কিলো ক্যালোরি ডায়েট আমরা বলতে পারি, এবং যাদের ব্লাড সুগার কন্ট্রোলে আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে 2000কে আমরা কিভাবে ভাগ করতে পারি? 2000-এর মধ্যে কতটা কার্বোহাইড্রেট ইনটেক হতে পারে, কতটা প্রোটিন এবং কতটা ফ্যাট? 2000-এর মধ্যে আমাদের টোটাল ক্যালোরি ইনটেক যেটা হবে পার ডে, তার 50 to 55% হচ্ছে ক্যালোরি, আই মিন কার্বোহাইড্রেট, আর 20 to 30% হচ্ছে ফ্যাট, 20 to 30% প্রোটিন এবং 10 to 15% হচ্ছে ফ্যাট। এই হিসেবে আমরা খাবারের কম্পোনেন্টগুলোকে ভাগ করি। তো এখানে মানে আমার যেটা জানার বিষয় আছে, যে আমরা খুব কমনলি পাই যে এই কার্বোহাইড্রেট গ্রুপের মধ্যে যে খাবারগুলো পড়ে আমরা মোটামুটি তো জানি, ভাত, রুটি। তো মোস্ট কমন কোশ্চেন হচ্ছে ভাত না রুটি। আমার মনে হয় তুই এটা সব থেকে ভালো বলতে পারবি যে ভাত না রুটি। ভাত না রুটি, এই প্রশ্নটা তো প্রত্যেকের প্রথমেই আসে। তো ভাত না রুটির মধ্যে বলতে গেলে প্রথমে বলতে হবে এটা পুরোটাই অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করছে এবং কিছুটা গ্লাইসেমিক ইন্ডেক্সের উপরে। গ্লাইসেমিক ইন্ডেক্স কি? গ্লাইসেমিক ইন্ডেক্স একটা কার্বোহাইড্রেট খাওয়ার পরে কতটা সময় আমার রক্তে সেই কার্বোহাইড্রেটটা মানে সেই কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা ভেঙে সিম্পল কার্বোহাইড্রেট হয়ে আমার রক্তে ব্লাড সুগারটা কত তাড়াতাড়ি বাড়ছে। যার গ্লাইসেমিক ইন্ডেক্স যত হাই, সেটা আমার রক্তে মানে সুগারের মাত্রাটা তত তাড়াতাড়ি হাই হবে এবং পড়ে যাবে, এবং আমার পরবর্তীকালে খিদেটা তত তাড়াতাড়ি পাবে। সেই ক্ষেত্রে যত লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার হবে আমাদের পক্ষে সেইগুলো বেশি বেনিফিশিয়াল, কারণ তাতে গ্লুকোজ স্পাইকটা তুলনামূলকভাবে আস্তে ধীরে হবে এবং নেক্সট খিদে পাওয়াটা তুলনামূলক পরে হবে। তাই জন্য ক্রেভিংস কন্ট্রোল হবে, আমাদের খাওয়ার চাহিদাটা একটু কম থাকবে। সেইভাবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার আমাদের ডায়াবেটিক পার্সনদের জন্য কম্পেয়ার করি ভাত রুটি, তাহলে কোনটা এই অ্যাসপেক্টে খাওয়া ভালো, ভাত না রুটি? গ্লাইসেমিক ইন্ডেক্সের অ্যাসপেক্টে রুটি বেটার, কিন্তু দুটোই যেহেতু আলটিমেটলি গিয়ে কার্বোহাইড্রেট, এবং দুটোকে যদি ক্যালোরি কাউন্টে আমরা দেখি তাহলে 100 গ্রাম আনকুকড ভাত যদি আমরা খাই, এমনি হোয়াইট রাইস যেটা সাধারণত খাওয়া হয়, তাহলে সেটাতে মোটামুটি 360 ক্যালোরি ওখান থেকে আমাদের আসছে। আর রুটিতে সেটা হচ্ছে 320-22 এরকম। তো কিছুটা ক্যালোরি কম হচ্ছে, কিন্তু ওটা একটা রুটি, একটা মিডিয়াম সাইজ রুটি, আর এটা 100 গ্রাম ভাত। এবার 100 গ্রাম ভাত তো এতটা অনেকেই আমরা যেটা জেনারেলি ক্যালকুলেট করি, আমরা তো আর ওইভাবে 100 গ্রাম আটায় কতটা ক্যালোরি আসবে ওভাবে খাই না, আমরা একটা রুটি দুটো রুটি ধরে খাই। তো একটা রুটি খেলে কতটা আমাদের ক্যালোরি আসতে পারে? একটা রুটি খেলে মোটামুটি 320, মিডিয়াম সাইজ একটা খেলে 320 আসতে পারে। না, সেটা তো ভাত হলো।
আমার মনে হয় 100 রুটিতে একটু গ্লাইসেমিক ইন্ডেক্স মানে একটা রুটি মানে সিঙ্গেল রুটিতে অ্যারাউন্ড 100। হ্যাঁ, কুকড হওয়ার পরে, মানে রুটি বানানোর পরে, রুটি বানানোর পরে কুকডে অ্যারাউন্ড 100। হ্যাঁ, আর ভাতে সেটা হচ্ছে 130 মতো। আচ্ছা, কুকড হওয়ার পরে 130 আর রুটি কুকড হওয়ার পরে 100। তাহলে এইটাকে আরেকটু আমি সিম্পলিফাই করে দিই। যদি আমার 2000 কিলো ক্যালোরি পার ডে নিড হয়, তার 50% আমরা কার্বোহাইড্রেট থেকে, মানে 1000 কিলো ক্যালোরি আমরা পাবো হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। তো সেখানে যদি আমরা ভাত বা রুটিকে প্রধান খাবার হিসেবে ধরি, তো 100 গ্রাম রান্না করা ভাতে আছে 130 কিলো ক্যালোরি, আর একটা রুটিতে আছে 100 কিলো ক্যালোরি। তার মানে যদি আমরা শুধু রুটি খাই, মানে কার্বোহাইড্রেট হিসেবে আর কিছুই না খাই, তাহলে 10টা রুটি থেকে আমরা পাবো হচ্ছে 1000 কিলো ক্যালোরি, বা 100 ইন্টু 10 মানে 1000 গ্রাম রান্না করা বা 1 কেজি রান্না করা ভাত থেকে পাবো হচ্ছে আমাদের ডেইলি যতটুকু নিড ততটা। কিন্তু শুধু ভাত বা রুটি তো আমরা কেউ খাই না, তার সাথে অন্যান্য কার্বোহাইড্রেট থাকে। অন্যান্য কার্বোহাইড্রেটের মধ্যে আমাদের ওটস থাকতে পারে, কর্নফ্লেক্স থাকতে পারে, ডালিয়া থাকতে পারে, তারপরে আর কি আছে কার্বোহাইড্রেট, ফল থাকতে পারে। তো সবকিছু মিলে আমরা যেন 1000 কিলো ক্যালোরি পার ডে পাই। এটা হচ্ছে মোটামুটি একটা আমাদের মধ্যবিত্ত বাঙালি যারা অ্যাভারেজ হাইট আছে, যাদের অ্যাভারেজ বডি ওয়েট আছে অথচ ডায়াবেটিস, তাদের খাওয়া দাওয়ার হিসেব যে আমরা কতটা পার ডে কতটা কার্বোহাইড্রেট খেতে পারি বা কতটা ভাত রুটি খেতে পারি। আচ্ছা, নেক্সট যেটা খুব কমন কোশ্চেন পাই যে ভাত খেলে কোন চালটা আমরা প্রেফার করব। তো সেক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যত পলিশড হবে, যত সাদা ঝকঝকে দেখতে চাল হবে, তত কিন্তু তার স্টার্চটা কমে যায়, তার উপরে যে ফাইবার কোটিং সেটা কমে যায়। তো খুব সুন্দর দেখতে চাল মানেই যে ভালো তা নয়, সেটা কিন্তু ডায়াবেটিসের দিক থেকে খারাপ। রেদার যেটা আমরা ব্রাউন রাইস বলি, একটু লালচে ধরনের, যেটার পলিশিং কম, যেখানে ফাইবার কন্টেন্ট বেশি, সেটার কিন্তু আমাদের ডায়াবেটিসের জন্য ভালো। আর এবার অনেকে জিজ্ঞেস করেন যে গরম ভাত খাওয়া ভালো নাকি আমি ভাত পরে খেলেও একই ব্যাপার। তো এখানে যেটা মেইন বলার যে যত মানে টাটকা রান্না করা ভাত হবে তার কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেশি। কেন? যখন আমরা ভাত রান্না করছি তাকে যদি আমরা কুল করে তাকে যদি আমরা রেফ্রিজারেট করি, ফ্রিজে রাখি, তো তার উপর যে স্টার্চের যে আচ্ছাদনটা থাকে সেটা কনডেন্সড হয়। তো তার ফলে কি হয়, সেই স্টার্চটা ভাত থেকে সুগার বাড়ানোর যে মাত্রা সেটাকে স্লো করে, গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কমে। তো সেক্ষেত্রে গরম ভাত কিন্তু খুব একটা যে স্বাস্থ্যকর তা নয়। আমাদের বাঙালিদের মধ্যে এই ধারণাটা আছে গরম সবকিছুই গরম খাওয়া ভালো। তো গরম সদ্য রান্না করা ভাত কিন্তু ডায়াবেটিসের জন্য খুব একটা ভালো নয়, বরং ফ্রিজে রাখা জল দেওয়া ভাত পরের দিন খেলে সেটা অনেক লো গ্লাইসেমিক ইন্ডেক্স এবং ডায়াবেটিক। পরের দিন সেটাকে গরম করে খাওয়া যেতে পারে, সদ্য রান্না করার পরের গরম ভাতের থেকে ঠান্ডা ভাতটা ভালো, সেটা পরের দিন গরম করে খেলে সেটা বেটার। এবং ভাত ভার্সেস রুটির যেই প্রশ্নটা, সেটা আপনিও হিসাব করে যেটা বলে দিলেন, ভাত তো খাওয়া যেতে পারে ডায়াবেটিসদের পক্ষে, কিন্তু সেটা অবশ্যই পোরশন কন্ট্রোল করে, ইন মডারেশন। এবং ভাত এবং রুটির গ্লাইসেমিক ইন্ডেক্সের তফাৎ ছাড়া ক্যালোরি কাউন্টে পোরশন মডারেশন করে খেলে যে বিশাল তফাৎ আছে তা নয়। কেন, মানে এই জায়গাটাও আমি আরেকটু ক্ল্যারিফাই করতে চাই। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট তো সবই, ভাতও কার্বোহাইড্রেট, রুটিও কার্বোহাইড্রেট। তাহলে রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স কম কেন? রুটি খেলে ব্লাড সুগার স্লোলি বাড়ে কেন, অত ফাস্ট বাড়ে না কেন? তার কারণ হচ্ছে যখনই কার্বোহাইড্রেটের সাথে ফাইবার এবং প্রোটিন কন্টেন্ট মানে মিক্স বেশি হবে, তখন তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমবে। যত কার্বোহাইড্রেট যত পিওর ফর্মে আসবে তত তার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তো রুটিতে দেখা যায় যে ভাতের থেকে ফাইবার কন্টেন্ট বেশি, প্রোটিন বেশি, সেই জন্য রুটির গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম। সেই ক্ষেত্রে
রুটি ভাতের থেকে বেটার, নট ইন টোটাল ক্যালোরি অ্যাসপেক্ট। আচ্ছা, এরপরে আসি আরেকটা কার্বোহাইড্রেট অ্যাসপেক্টে, ফল। ফলও অনেকের পরিষ্কার ধারণা নেই যে ফলও কার্বোহাইড্রেট। এবং এটা খুব কমন প্রশ্ন যে কোন ফল খাবো, কি ফল খাওয়া যেতে পারে, কি খাবো না। হ্যাঁ, তো হ্যাঁ, এখানেও ওই গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপার আইডিয়া, যে আমাদের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল কোনগুলো: পেয়ারা, আপেল, নাশপাতি, যদি জাম, তারপরে হচ্ছে বাতাবি লেবু, আচ্ছা, তারপরে স্ট্রবেরি, এই বেরি জাতীয় ফল, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম। তো এগুলো হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, বা সবার ইন জেনারেল সবার জন্যই ভালো। আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফল কোনগুলো? যেগুলো হচ্ছে পাকা আম, পাকা পেঁপে, পাকা কলা, নারকেল, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স, খেজুর, এগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। তো এইগুলো কিন্তু খেলে চট করেই ব্লাড সুগার বাড়ে এবং কমে, আবার তাড়াতাড়ি খিদে পায়। তো সেগুলো সাধারণভাবে এবং ডায়াবেটিস রোগীদের পক্ষে ভালো নয়। আপেল আ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এটা অনেকটাই সত্যি। এটা মিথ নয়, এটা সত্যি, এটা সত্যি, এটা সত্যি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভাত বা রুটির বদলে স্টেপল ফুড, যেটা মেন কার্বোহাইড্রেট খাবার হিসাবে আর কি কি খাওয়া যেতে পারে, বা সেগুলো ভাত বা রুটির থেকে কতটা বেটার বা খারাপ? খুবই কমনলি আস্কড কোশ্চেন। ভাত রুটির বদলে, মানে আমরা তো এখন সবাই অফিস গোয়ার, বাড়ির বাইরেই থাকি, তো দুপুরবেলাটা বিশেষ করে যে ভাত রুটি অ্যাভেলেবেল নয়, তো সেক্ষেত্রে ডালিয়া একটা অপশন হতে পারে। মিসি রুটি আছে, মিসি রুটিও এখন এখানে অ্যাভেলেবেল, মেনলি নর্থ ইন্ডিয়ান ফুড, কিন্তু ডালিয়া, মিসি রুটি, ওটস, যদিও ওটস, কর্নফ্লেক্স, এদের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কিন্তু ইন মডারেশন, সাপোজ 1 or 2 days ইন আ উইক, সপ্তাহে 1-2 দিন, কিন্তু সেটা ভাত রুটির অল্টারনেটিভ হিসেবে চলতে পারে। তো এই প্রসঙ্গে আমি তোকে আর একটা জিনিস জিজ্ঞেস করবো, যে এখন খুব চলছে কিনোয়া। কিনোয়া কি, মানে অ্যাকচুয়ালি কিনোয়া জিনিসটা কি? কিনোয়া প্রথম কথা আমাদের দেশের খাবার নয়, এটা বাইরের দেশে, আফ্রিকা, সাউথ আফ্রিকা, ওই দিকের একটি সিরিয়াল, যেটি সিরিয়াল বা একদম মানে বোটানিক্যাল টার্মসে বলতে গেলে সিউডো সিরিয়াল, ডিফারেন্স আছে এমনি সিরিয়ালের সঙ্গে, কিন্তু যেটা আমাদের এখানে এখন সিরিয়াল বলে মার্কেটেড, এবং বিপুল পরিমাণে ওটা মার্কেটিং চলছে এবং খাচ্ছে সব জায়গাতেই দেখি কিনোয়া। লোকে কিনোয়া হেলদি, এটাতে কোনো দ্বিমত নেই, কিন্তু এটা কি ভাত বা রুটির থেকে অনেকাংশে বেটার? নেক্সট কোশ্চেন এটাই, যে ভাত খাবো না কিনোয়া খাবো? হ্যাঁ, এইবার এই প্রশ্নে আসতে গেলে ওই আবার একই ডিসকাশন আসছে, গ্লাইসেমিক ইন্ডেক্সের ডিসকাশন, এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কিনোয়ার কম, ভাত বা রুটির থেকে কম। ভাতের মধ্যে বলতে গেলে ভাতের পলিশড বা হোয়াইট রাইসের থেকে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই কম, কিন্তু ব্রাউন রাইসের থেকে খুব যে বেশি কম তা নয়, মানে আমরা কম্পারেবল, ব্রাউন রাইসের সঙ্গে কম্পারেবল গ্লাইসেমিক ইন্ডেক্স। মধ্যবিত্ত বাঙালিরা যেটা, মানে ব্রাউন রাইস এবং হোয়াইট রাইস, এই দুটোর দাম যদি আমরা কম্পেয়ার করি, তো ব্রাউন রাইস চিপার। তো সেক্ষেত্রে চিপার, মানে সস্তার যে চাল আছে, তো সেটা দামি চালের থেকে ভালো। হ্যাঁ, সাধারণ কথায়। কিনোয়ার সাথে প্রাইস কম্পারিজনটা কি রকম? কিনোয়া অনেকটাই কস্টলি, মানে আমরা যদি এখন কিনোয়া, মানে 1 কেজি এখনো ভাত বা মানে ব্রাউন রাইস, হোয়াইট রাইস যেভাবে ওপেনলি মার্কেটে, যে কোনো মানে বাজারে গেলে যেরকম মধ্যবিত্ত বাঙালি যে যতটা ইজিলি মুদিখানা দোকানে ভাত কিনতে পারবে, মুদিখানা দোকানে গেলে কিনোয়া কেনাটা এখনো অতটা ইজি হয়নি, আসছে, তবে এতটাই মার্কেটেড এখন সব জায়গায় চলে আসছে। কিনোয়া সেখানে অনেকটাই দামি, আমরা 1 কেজির দাম যদি কম্পেয়ার করি, যদি কম্পারিজন করি, 1 কেজি কিনোয়া তো প্রায় এমআরপি দেখলে 500 টাকা পড়ে, সেটা তো অনেকটাই বেশি। তো সেই এতটা দাম দিয়ে কি আমি এতটা বেশি অ্যাডভান্টেজ, এতটা বেশি দাম দিয়ে কি অতটা অ্যাডভান্টেজ পাচ্ছি? তো না, সেটা ভালো অবশ্যই, কিন্তু এতটা দাম দিয়ে এতটা অ্যাডভান্টেজ নেই। এর থেকে ব্রাউন রাইস খাওয়া যেতে পারে, এবং সবই তো প্রথমেই মডারেশনে খেতে বলা হচ্ছে। কিনোয়ার মধ্যে প্রোটিন কন্টেন্ট বেশি ভাতের থেকে, হোয়াইট বা ব্রাউন দুটো থেকেই প্রোটিন কন্টেন্ট বেশি রয়েছে, ফাইবার কন্টেন্ট একটু বেশি রয়েছে, মিনারেলস কন্টেন্ট একটু বেশি রয়েছে।
আর কার্বোহাইড্রেট কন্টেন্ট কিন্তু খুব কম নেই। কার্বোহাইড্রেট কন্টেন্ট আনকুকড কিনোয়া বা ব্রাউন রাইসে যেরকম আনকুকড ক্যালোরিজ, মানে আনকুকড ব্রাউন রাইসের ক্যালোরিজ হোয়াইটের থেকে কম। এবার কিনোয়া সেটা ব্রাউন রাইসের সাথে কাছাকাছি, ব্রাউন রাইসের সঙ্গে কম্পারেবল, প্রায় এক, কিন্তু ওই ফাইবার বা প্রোটিন কন্টেন্ট বেশি হওয়ার কারণে ওর গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু কম হচ্ছে, খেলে গ্লুকোজ স্পাইক ধীরে হচ্ছে এবং খিদেটা কম পাচ্ছে, এই বেনিফিটটা রয়েছে। কিন্তু এটা ছাড়া যে খুব বেশি বেনিফিট হয়েছে তা নয়। এই যেই দামটা দিয়ে আমি এটা খাচ্ছি, আমি ওই প্রোটিন বা ওই ফাইবার কন্টেন্ট আমি আলাদা অন্য সোর্স থেকে পেয়ে যাব, আমার এই কিনোয়া থেকে ওটা নেওয়ার কিছু নেই। মানে সহজ কথায় ব্রাউন রাইস ছেড়ে কিনোয়ার দিকে ঝোকার কোনো মানেই হয় না। হ্যাঁ, এটা অনেকটাই মার্কেটিং এর উপরে দাঁড়িয়ে আছে এবং মধ্যবিত্ত বাঙালির পক্ষে ভাত ছেড়ে বা মানে রুটি ছেড়ে কিনোয়াতে শিফট করাটা অপ্রয়োজনীয়। 10 গুণ দাম। আচ্ছা, এবার কার্বোহাইড্রেট নিয়ে আর কি আমাদের আর কোনো কোশ্চেন আছে কমন যেটা তুই পাস কার্বোহাইড্রেট নিয়ে? দিনে কত ভাত খেলে, যখন কাউকে বলা হয় যে আপনি ভাত খেতে পারেন, এইরকম অ্যামাউন্টে খেতে পারেন, তখন প্রশ্ন আসে কতবার খাওয়া যেতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো হেলদি ইটিং হ্যাবিট হচ্ছে স্মল ফ্রিকোয়েন্ট মিলস। আমরা আইডিয়ালি বলি দিনে 6টা অল্প অল্প মিল খাওয়া ভালো, রেদার দ্যান ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে হেভি মিল। তো যখনই আমরা হেভি মিল খাবো তখন সেটা ভালো নয়। তার পরিবর্তে সেটাকে আমরা যদি 6 বারে ভাগ করে নিই, তো 6 বারের মধ্যে আমরা 3 বার ভাত খেলাম কি 3 বার রুটি খেলাম, সেটার আইডিয়া আমরা অলরেডি পেয়েই গেছি যে আমরা ভাত খেলে কতটা খেতে পারি, রুটি খেলে কতটা খেতে পারি, আমাদের কতটা দরকার আছে। তো সারাদিনের ভাত বা রুটির পরিমাণকে আমরা যদি 3টে বারে ভাগ করে নিই, তাহলে আমরা খুব ইজিলি 3 বার ভাত খেতে পারি কি? 3 বার ভাত খেতে পারি, অবশ্যই পারি, কিন্তু সেটা পরিমাণ হিসেব করে, যেটা আমরা প্রথমেই ডিসকাস করলাম যে আমার পক্ষে কতটা উচিত খাওয়া। তো সেই পরিমাণ হিসেবে আমি 3 বার কেন, আমি 4 বারও ভাত খেতে পারি, তাতে কোনো অসুবিধে নেই, বা 4 বার আমি রুটিও খেতে পারি, কিন্তু পরিমাণটা কিন্তু তার মধ্যেই থাকতে হবে। একজন যদি 4 বারের অ্যামাউন্ট একবারে খেয়ে নেন, তাহলে তিনি অবশ্যই ওরকম খেতে পারবেন না। মানে এই প্রসঙ্গে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পোর্শন সাইজ। তো বিভিন্ন দেশের পোর্শন সাইজ যদি আমরা কম্পেয়ার করি এবং একটা দেশের বিভিন্ন রিজিয়নের, সেখানে আমাদের বাঙালিদের পোর্শন সাইজ কিন্তু অত্যন্ত বেশি। বিশেষ করে ভাত বা রুটির পরিমাণ আমাদের প্লেটে মেজরিটিটাই ভাত বা রুটি থাকে। আমাদের পোর্শন সাইজ কিন্তু কম হওয়া উচিত। কতটা কম হওয়া উচিত সেটা ওই হিসেব অনুযায়ী। আমাদের আইডিয়াল বডি ওয়েটের অ্যারাউন্ড 50% আমাদের ক্যালোরি দরকার, এবং 100 গ্রাম রান্না করা ভাত থেকে কতটা ক্যালোরি পাচ্ছি, একটা রুটি থেকে কতটা ক্যালোরি পাচ্ছি, সেই হিসেবে কিন্তু আমাদের পোর্শন সাইজ হওয়া উচিত। তাহলে এবার আরেকটাও আমার এই প্রসঙ্গে বলতে চাই যে যখনই আমরা বিশেষ করে ভাত, কার্বোহাইড্রেট, বিশেষ করে ভাত, তো ভাতেরও গ্লাইসেমিক ইন্ডেক্স কমানো যায়। কিভাবে কমানো যায়? যখন আমরা তার সাথে প্রোটিন এবং লেগিউমস বা পালসেস এগুলো যখন অ্যাড করব, তখন কিন্তু তারা গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে ভাতের থেকে খিচুড়ি ভালো, কারণ তার গ্লাইসেমিক ইন্ডেক্স কম। তো আইডিয়াল মিক্সিংয়ের রেশিওটা কেমন হওয়া উচিত? মোটামুটি 5:1 to 6:1। ভাত 5 ভাগ বা চাল 5 ভাগ, 1 ভাগ ডাল বা 1 ভাগ পালসেস, বিনস, এভাবে যদি আমরা রান্না করি বা এভাবে যদি আমরা মিক্স করে খাই, তাহলে কিন্তু ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্সের কারণে যে ক্ষতিটা হচ্ছে সেটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাহলে এইবার এই প্রসঙ্গে স্যার নেক্সট টপিকে আমরা যাচ্ছি। ভাতের সঙ্গে বা কার্বোহাইড্রেটের সঙ্গে কি কি খাওয়া যেতে পারে? তো প্রথমে আসছি প্রোটিন। প্রোটিনের মধ্যে আমাদের আইডিয়াল প্রোটিন ইনটেক কতটা হওয়া উচিত? আমাদের প্রোটিন ইনটেক হওয়া উচিত 20 to 30% অফ দি এনার্জি রিকোয়ারমেন্ট অফ ডে। আমরা সেই 2000 কিলো ক্যালোরি ধরেই যদি আমরা হিসেব করি, তাহলে 600 কিলো ক্যালোরি আসবে। 600 কিলো ক্যালোরি যতটা প্রোটিনে থাকে সেখান থেকে সেটা হচ্ছে আমাদের আইডিয়াল প্রোটিন। এবার 1 গ্রাম প্রোটিন আমাদের কত কিলো ক্যালোরি দিতে পারে?
ইট ইজ অ্যারাউন্ড 4.4 এরকম। তো এবার আমরা যদি ওটাকে 5ই ধরে নিলাম, তাহলে আর রাউন্ড ফিগারে আমরা যদি তাহলে 500 কিলো ক্যালোরি প্রোটিন থেকে দরকার ধরে নিই, তাহলে 100 গ্রাম প্রোটিন। তো সেটা যদি, তার মানে হচ্ছে একজন অ্যাভারেজ বাঙালি যিনি নর্মাল ডেলি কাজ করছেন, ডায়াবেটিক অথচ ব্লাড সুগার কন্ট্রোলে আছে, তার পার ডে 100 গ্রাম প্রোটিন দরকার। এবার আমরা বডি ওয়েট দিয়ে ক্যালকুলেট করলেও কিন্তু প্রায় সেমই পাচ্ছি। আমাদের বডি ওয়েট হিসেবে পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম পার কেজি পার ডে, 1 to 1.5 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন দরকার। তো কারোর বডি ওয়েট যদি আইডিয়াল, যেমন আমি বললাম যে 170 সেন্টিমিটারে 63 বডি ওয়েট হওয়া উচিত, তো সেখানে হিসেব করলেও কিন্তু আমরা 100 গ্রাম প্রোটিনই পাচ্ছি। তো মোটামুটি আপনারা এটা ধরে এগোতে পারেন যে পার ডে আমি 100 গ্রাম প্রোটিন ইনটেক করব। তাহলে এই 100 গ্রাম প্রোটিন ইনটেকটাকে কিভাবে ভাগ করা যায়, মানে কি কি খাওয়া যেতে পারে? প্রোটিন বলতে সবার মাথায় মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, মাশরুম, এগুলো কমন সোর্সেস। তো এর মধ্যে কোনটাকে কিভাবে, মানে কোনটা কতটা পরিমাণে খাওয়া যেতে পারে? এবার আসি, প্রোটিনের মধ্যে ভালো খারাপ আছে। তো আমরা যে প্রোটিনটা লিন প্রোটিন মানে হচ্ছে যে প্রোটিনে 100 গ্রাম প্রোটিনের মধ্যে ফ্যাট কন্টেন্ট যত কম, আইডিয়াল ফ্যাট কন্টেন্ট যেমন অ্যানিমাল প্রোটিনে ফ্যাট কন্টেন্টটা বেশি থাকে, ভেজিটেবল প্রোটিনে ফ্যাট কন্টেন্ট কম থাকে। তো সেই হিসেবে ভেজিটেবল প্রোটিন ইজ বেটার দ্যান অ্যানিমাল প্রোটিন। এবার 100 গ্রাম প্রোটিনে যদি লেস দ্যান 10 to 15% ফ্যাট কন্টেন্ট থাকে, সেটা হচ্ছে আইডিয়াল প্রোটিন, সেই প্রোটিনটা ভালো প্রোটিন। তো সেদিক থেকে দেখতে গেলে মাছ, ডিমের সাদা অংশটা, সিদ্ধ ডিমের এগ হোয়াইট, চিকেন, মুরগির মাংস, এগুলো হচ্ছে ভালো অ্যানিমাল প্রোটিন। ওয়ারাজ ডিমের যে কুসুম, এগ ইয়েলো, সেটাতে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি। রেড মিট মানে মাটন বা পাঁঠার মাংস, এতে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি। তো এই প্রোটিনগুলো কিন্তু হেলদি নয়। যত ফ্যাট কন্টেন্ট বেশি থাকবে, তার এনার্জি দেওয়ার পাওয়ার বেশি হবে এবং কোলেস্ট্রল, শরীরের ওজন, এগুলো বৃদ্ধি পাবে। তো অ্যানিমাল প্রোটিন, ভেজিটেবল প্রোটিন ইজ বেটার দ্যান অ্যানিমাল প্রোটিন। এবং অ্যানিমাল প্রোটিনের মধ্যে হচ্ছে মাছ, বিশেষ করে ছোট মাছ, যেখানে মাছের তেল কম, মাছের ফ্যাট কন্টেন্ট কম, মুরগির মাংস, এগ হোয়াইট, এগুলো হচ্ছে ভালো অ্যানিমাল প্রোটিন। আর ভেজিটেবল প্রোটিনের মধ্যে হচ্ছে লেগিউমস, পালসেস, এগুলো থেকে যে প্রোটিন আছে, সয়াবিন, মাশরুম, এগুলো অলমোস্ট সবই কিন্তু লিন প্রোটিন এবং সেগুলো বেটার দ্যান অ্যানিমাল প্রোটিন। আচ্ছা, তাহলে আমাদের কি অ্যাভয়েড করা যেতে পারে, কি খাওয়া মানে এই প্রসঙ্গে মাছে ভাতে বাঙালি কথাটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। তো সেদিক থেকে ভাতটাও কমানো উচিত এবং মাছের পরিবর্তে যদি আমরা ভেজিটেবল, ডাল থেকে যে প্রোটিন আসে, সয়াবিন থেকে প্রোটিন আসে, বা মাশরুম থেকে যে প্রোটিন আসে, রাজমা, এইসব ফুডসে যে প্রোটিন আছে, সেগুলো কিন্তু বেটার। এবং অ্যানিমাল প্রোটিন খেলেও, মাছ খেলেও, সেটা ছোট মাছ খাওয়া বেটার। এটাও খুব কমনলি আমরা পাই যে ছোট মাছ খাবো না বড় মাছ খাবো। তো ছোট মাছ কিন্তু প্রোটিনের কোয়ালিটি হিসেবে বেটার। আচ্ছা, এরপরে স্যার পরের কোশ্চেনে আচ্ছা, আরেকটা আমি এই প্রসঙ্গে কোশ্চেন করি। শিয়া সিডস নিয়ে খুব কমনলি কোশ্চেন পাই যে শিয়া সিডস খাবো কি খাবো না, এটা স্বাস্থ্যের জন্য কতটা ভালো। তো তোর কি মতামত শিয়া সিডস নিয়ে? শিয়া সিডস খাওয়া যেতে পারে, রিচ ইন ফাইবার্স, মিনারেলস, প্রোটিন কন্টেন্ট রয়েছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, মানে হেলদি ফ্যাটি অ্যাসিডস গুলো রয়েছে। তো শিয়া সিডস খাওয়া যেতে পারে। আচ্ছা, তো অনেকে সকালে উঠে রাতে ভেজানো শিয়া সিডস খেয়ে নিলেন, তার ইউজুয়াল ব্রেকফাস্টটা স্কিপ করে বা কাটল করে। তো সেটা কতটা ভালো বা খারাপ?
সেটা করা যেতে পারে, যেটা আমাদের প্রথমে বলা হচ্ছে যে স্মল রেগুলার মিলস, আমি মিলসগুলোকে অনেক ভাগে করে নিচ্ছি। তো একটা ভাগে সকালবেলার একটা ভাগে চিয়া সিডস রাত্রে ভিজিয়ে যেটা সেটা চিয়া সিডস খাওয়া যেতে পারে। আমার কার্বোহাইড্রেটটা কমবে, প্রোটিনটা বাড়বে এবং ফাইবার বাড়বে। তো একটা মিল হিসাবে আমি প্রত্যেক বেলায় চিয়া সিডস খেলাম এরকমটা নয়, তাহলে আমার অন্যান্য ডেফিসিয়েন্সি আসবে, কিন্তু একটা সকালের একটা মিল, একটা স্মল মিলে চিয়া সিডস থাকে। এবং একটা জিনিস যেটা আমার মনে হয় বা আমি পেয়েছি সেটা হচ্ছে চিয়া সিডস খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে ডিউ টু ফাইবার। গ্লাইসেমিক ইনডেক্স যেহেতু গ্লাইসেমিক ইনডেক্স কম, ফাইবার বেশি, সেহেতু অনেকক্ষণ সে খাবার যে আবার খিদে পেয়ে যাচ্ছে সেই ভাবটাকে দমিয়ে রাখে। তো সেই দিক থেকে ডায়াবেটিক পেশেন্টসদের জন্য চিয়া সিডস ভালো। তাহলে প্রোটিনের পরে আমরা ফ্যাট আইডিয়াল বডির হিসাবে কতটা ফ্যাট খাওয়া যেতে পারে? ফ্যাট আইডিয়াল বডি ওয়েটের হিসাবে আমাদের 10 to 15% ফ্যাট ইনটেক হওয়া উচিত। এবার আমি যেটা তোকে জিজ্ঞেস করবো যে এই ফ্যাটেরও অনেক প্রকারভেদ আছে, বিশেষ করে এখন যে স্ট্রিট ফুড, ফ্রাইড ফুড, এগুলোতে তো ফ্যাট কন্টেন্ট আছে। তো একটা ধারণা আমরা সবাই জানি যে গুড ফ্যাট, ব্যাড ফ্যাট। তো কোনটা গুড আর কোনটা ব্যাড কিভাবে বুঝবো? প্রথমেই একদম সহজভাবে বোঝার জন্য, যেগুলো ফ্রাইড তখন ওখানে ওর মধ্যে ট্রান্স ফ্যাট তৈরি হয়, যেগুলো রিপিটেডলি ফ্রাইড হচ্ছে, সেই ট্রান্স ফ্যাট যুক্ত সমস্ত খাবারই খারাপ। ট্রান্স ফ্যাট পুরো ব্যাপারটাই খারাপ। এবং আমাদের এই চিপস বা যেগুলো প্যাকেটের চিপস পাওয়া যাচ্ছে, তারপরে ফ্রাইড আইটেমস যা যা পাওয়া যাচ্ছে, প্যাকেটের গায়েই লেখা থাকে মানে লেবেলিংয়ে কতটা ফ্যাট, ট্রান্স ফ্যাট। তো যার মধ্যে ট্রান্স ফ্যাটের পরিমাণ কিছুটা হলেও রয়েছে, সেটাই অ্যাভয়েড করা উচিত, অ্যাভয়েড করা ভালো। এই প্রসঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যতবার ভাজা হবে, যতবার তার মধ্যে ভালো ফ্যাটের পরিমাণ তত কমে যাবে এবং ব্যাড ফ্যাটের পরিমাণ বাড়বে। এবার ভালো ফ্যাট বলতে গেলে ফ্যাটও আমাদের জন্য জরুরি, যেটা 10 to 15% আমাদের টোটাল ক্যালোরি ইনটেকের আমাদের ফ্যাট দরকার। স্ট্রিট ফুডটা কেন খারাপ? কারণ সেখানে কিন্তু একটা তেলই বারে বারে অনেকবার ইউজ করা হয়। তো একটা তেলকে রিপিটেড হিটিং এ কিন্তু ভালো ফ্যাটটা কমে যাচ্ছে এবং ব্যাড ফ্যাট তৈরি হচ্ছে। আর ভালো ফ্যাট বলতে গেলে আমাদের নাটস, বিভিন্ন টাইপের বাদাম, এগুলো ভালো সোর্সেস। কিছু অয়েল গুড, যেরকম মেডিটেরিয়ান ডায়েটে যেটা ইউজ হয় অলিভ অয়েলের মধ্যে ওমেগা 3 and 6 ফ্যাটি অ্যাসিডস থাকে, এইগুলো ভালো। যেগুলো যতটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ যেই ফ্যাটে বেশি, সেইগুলো তত বেটার ফ্যাট। এবার এটাতে একটা মানে কনসেপ্ট, এটা প্রচুর কোশ্চেনও পাই, সেটা হচ্ছে যে কোন তেলটা ভালো? সর্ষের তেল ভালো, নারকেল তেল ভালো, সানফ্লাওয়ার অয়েল ভালো, কোন তেলটা দিয়ে রান্না করব? তো তেলের ফ্যাটেরও দু ধরনের কোয়ালিটি হয়। একটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস বা MUFA, আর একটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। তো এই মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং পলি দুটোই হেলদি, কিন্তু আমাদের বডির রিকোয়ারমেন্টের ডিফারেন্স আছে, আমাদের কোনটা কতটা পরিমাণে দরকার সেটার পার্থক্য আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে সর্ষের তেল বা ধানের যে তুষের তেল, রাইস ব্রান অয়েল, তিলের যে তেল, তো এই তেলগুলোতে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আছে। আর সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, এগুলোতে আছে হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওমেগা 6 N6, এবং কিছু তেল আছে যেখানে N3 ফ্যাটি অ্যাসিডস থাকে। তো বেস্ট হচ্ছে মিক্সচার অর অল্টারনেট। কিভাবে আমরা মিক্স করতে পারি? যদি মোনো আনস্যাচুরেটেড ফ্যাট যে তেলগুলোতে থাকে তার 5 part or 6 part, 1 part হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট যাতে বেশি সেই তেল, এবং 1 part হচ্ছে N3 মানে 1 part N6 containing oil, 1 part হচ্ছে N3 containing oil। মানে সর্ষের তেল 5 ভাগ, 1 ভাগ যদি সানফ্লাওয়ার অয়েল, এবং 1 ভাগ যদি আমি যদি রাইস ব্রান বা তিলের তেল এগুলো ইউজ করতে পারি বা অল্টারনেট করে ইউজ করতে পারি, তাহলে কিন্তু সেই যে
মিক্সচার বা সেই যে অল্টারনেটিভ অপশন সেটা কিন্তু হেলদি। তো সর্ষের তেলে রান্না করা অবশ্যই ভালো। তার মধ্যে সর্ষের তেল যদি কোল্ড প্রেসড হয় বা যেটা কাচ্চি ঘানি সর্ষের তেল, সেটার মধ্যে মানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, ইনট্যাক্ট বেশি থাকে, সেটা বেটার। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কাচ্চি ঘানি সর্ষের তেল আমরা ধরুন সপ্তাহে 4 দিন খেলাম, 2 দিন সানফ্লাওয়ার অয়েল খেলাম, 2 দিন রাইস ব্রান অয়েল খেলাম। তো এই পরিমাণে যদি খাওয়া যায় তাহলে কিন্তু সেটা হেলদি ফ্যাট দেবে আমাদেরকে। ওভারঅল তেলের পরিমাণটা কম করা উচিত, হ্যাঁ, কিন্তু খেলে এই রেশিওতে খাওয়া উচিত, সেটা বেটার। আর এইখানে অলিভ অয়েল যেরকম হেলদি, কিন্তু অলিভ অয়েল নিয়ে মানে আমাদের যেহেতু প্রথমে ডিসকাশনটা হচ্ছে মধ্যবিত্ত বাঙালি পরিবারে কিরকম ব্যবহার, এবং আমাদের বাঙালি খাদ্যাভ্যাসে অলিভ অয়েল দিয়ে রান্নাটা অতটা প্রচলিত নয়, বা সেটার মানে অল্টারেশন অফ টেস্ট যেটা অলিভ অয়েল আমার মনে হয় কিছুটা দামিও, মানে অন্যান্য তেলগুলোর থেকে দামি, এবং অলিভ অয়েলেরও পুরো গুণটা সেটা কাঁচা অবস্থাতে স্যালাড ড্রেসিংস হিসাবে সেটা ইনট্যাক্ট থাকে, কুকড হলে তার ভালো পরিমাণটা অনেকটা কমে যায়। প্রশ্ন এখানেই যে আমি অত দাম দিয়ে অলিভ অয়েল কিনবো কি কিনবো না, সেখানে আমাদের যেটা আমাদের নিজের মানে আমাদের এখানকার ডায়েটে যেটা আমাদের সর্ষের তেল, সেটা অনেকটাই কোল্ড প্রেসড বা কাচ্চি ঘানি সর্ষের তেল অনেকটাই বেনিফিশিয়াল, তো আমরা সেটাই ব্যবহার করতে পারি। বিরাট কিছু যে লাভ আছে তা নয়, বরং মানে যে রেশিওতে আমরা বললাম সেই রেশিওতে ইউজ করলে সেটা ভালো, সেটা আমাদের পকেট বাঁচাবে, প্লাস ডায়েটারি যেটা দরকার সেটাও প্রোভাইড করবে। আচ্ছা, আমরা তো স্যার গুড ফ্যাট নিয়ে ডিসকাস করলাম এবং রেশিও নিয়ে ডিসকাস করলাম, বিভিন্ন বাদামে গুড ফ্যাট আছে সেটা ডিসকাস করলাম। এবার ব্যাড ফ্যাটে আসি। ব্যাড ফ্যাট আমরা প্রথমেই ট্রান্স ফ্যাট নিয়ে কিছুটা ডিসকাস করেছি, এছাড়াও অয়েলের মধ্যে আমি বলছি যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলোতে থাকে, যেরকম ডালডা বা কোকোনাট অয়েল, এগুলোর ক্ষতিকার দিকটা নিয়ে যদি ডিসকাস করেন। হ্যাঁ, এগুলোতে আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও দরকার, বাট that should be less than 7% of the total fat content। মানে আমরা যদি 30 গ্রাম তেল বা 25 গ্রাম তেল ইউজ করি তাহলে তার 7% মানে less than 2 গ্রাম should be saturated fat, তার বেশি নয়। তো এক্ষেত্রে ডালডা এবং বনস্পতি এগুলো কিন্তু স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটে পরিপূর্ণ, তো এগুলোকে অ্যাভয়েড করা ভালো। রেদার যদি স্যাচুরেটেড ফ্যাট আমাদের যতটুকু লাগবে সেটা ঘি বা বাটার থেকে আসা ভালো, যদিও সেখানেও স্যাচুরেটেড ফ্যাট বেশি, বাট সেখানে ট্রান্স ফ্যাটের পরিমাণটা কম, কারণ সেগুলো বারে বারে ফ্রাইড হচ্ছে না। তো এই প্রসঙ্গে ঘি ভালো না মাখন ভালো সেই প্রসঙ্গে বলি যে দুটোরই স্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট বেশি। তো ঘি মাখন খেলেও ডেলি 2 গ্রামস 3 গ্রামস এর বেশি নয়। ডায়াবেটিক যারা পেশেন্টস যাদের কন্ট্রোলেই আছে তাদের হিসাবেই বলছি, ডায়াবেটিক পেশেন্টস এর অনেকেরই প্রশ্ন থাকে যে ঘি মাখন খাওয়া যাবে কিনা এবং কতটা খাওয়া যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটা আপনি আরেকটু যদি পরিষ্কার করে সবাইকে বলে দেন, এটা খুব হ্যাঁ, ঘি মাখন জানার ইচ্ছা থাকে। তো যেটা আমরা বললাম যে ঘি মাখনে ফ্যাট কন্টেন্ট আছে এবং সেটা হচ্ছে স্যাচুরেটেড টাইপ অফ ফ্যাট। তো স্যাচুরেটেড ফ্যাট আমাদের ডেইলি ফ্যাট যেটা দরকার, সাপোজ আমাদের ডেইলি ফ্যাট দরকার 30 গ্রাম, তো তার 7%-এর মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকতে হবে। তো আমরা 2 to 3 গ্রামস ম্যাক্সিমাম, এবার 2 to 3 গ্রামস মানে হয়তো ml এর হিসেবে 5 ml, তো 1 চামচ ঘি বা মাখন পার ডে, এটা হচ্ছে হেলদি ঘি বা মাখনের পরিমাণ, গিভেন তার ডায়াবেটিস আন্ডার কন্ট্রোলে আছে। ইয়েস, একদম। আচ্ছা, এবার ফ্যাটে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা যেটা না করে দিচ্ছি, ট্রান্স ফ্যাট একদম না করে দিচ্ছি, বা আমাদের লিন ফ্যাট ছাড়া যে প্রোটিনে যেটা আমরা বললাম যে রেড মিট আমরা অ্যাভয়েড করতে বললাম, কারণ ওখানে ফ্যাট কন্টেন্ট প্রোটিনে অনেক বেশি থাকছে যেটা হেলদি হচ্ছে না। তো অনেক সময় প্রশ্ন থাকে যে কেউ অনুষ্ঠান বাড়িতে গেল বা কোনো একটা পার্টিতে গেল, সেখানে গিয়ে তাকে কিছুটা খেতেই হচ্ছে, তো সেটা কতটা গ্যাপে সে খেতে পারে, মানে হেলদি লিমিটের মধ্যে থেকে? আচ্ছা, তো এক তো
কোনো অনুষ্ঠান বাড়ি গেলে সেভাবে আমরা তো মেপে খেতে পারি না, কিন্তু হ্যাঁ অবশ্যই ফুল স্টামাক খাওয়া উচিত নয়। তো সবসময় আমরা যখনই এনার্জি ইনটেক করব বা খাবার খাবো তখন একটা জিনিস মাথায় রাখা উচিত যে আমরা খাবার খাচ্ছি অ্যাজ এ ফুয়েল, আমাদের কতটা দরকার। সেটা যদি বেশি হয় তাহলে কিন্তু সেটা সবসময় ক্ষতিকর, সেটা বডি ওয়েট বাড়াবে, বডির কোলেস্টেরল বাড়াবে, ব্লাড প্রেশার বাড়বে, ব্লাড সুগার বাড়বে। তো অনুষ্ঠান বাড়িতে কোথাও খেলেও সেটাও কিন্তু ইন মডারেশন, সেটা বুঝেই খাওয়া উচিত যে আমি রেগুলার বাড়িতে এক একটা পোর্শনে কতটা খাবার খাচ্ছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সেটা অবশ্যই ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে, এইভাবে কোনো পার্টিকুলার ফিক্স পরিমাণ বেঁধে দেওয়া সম্ভব নয়, কারণ কোনো একটা জায়গায় গিয়ে তার মেনুতে কি কি থাকছে, কোনটার কার্বোহাইড্রেট, কোন মিষ্টি থাকেই, মিষ্টি, আইসক্রিম এগুলো থাকবেই, মাটন থাকবেই। তো এগুলো তো কখনো সেভাবে বেঁধে দেওয়া সম্ভব নয় বাড়ির বাইরের খাবারটাকে। সেটা কিন্তু নিজের, আমি বাড়িতে যেটা প্র্যাকটিস করব সেটা আইডিয়াল হওয়া উচিত, এবং সে তার ধারণা, তার সম্পর্কে একটা সঠিক ধারণা থাকলেই বাইরে কতটা খেতে পারবো সেটা সম্পর্কে আমার আইডিয়া আসবে। তো আমরা যেরকম একটা মাছে ভাতে বাঙালির ব্যাপারটা একটা ডিসকাস করলাম, এখানে আপনি একবার বললেন, আমি আবার ওই প্রশ্নতে আসছি, মিষ্টি। বাঙালি মিষ্টি প্রিয় জাতি, তো মিষ্টিতে তো খাদ্য গুণ সেরকম কিছু নেই, কার্বোহাইড্রেট, তো মিষ্টি তো আমরা নাই করে থাকি, কিন্তু মানে মাঝে সাঝে কি মিষ্টি খাওয়া যেতে পারে? মাঝে সাঝে অকেশনালি অবশ্যই মিষ্টি খাওয়া যেতে পারে, কিন্তু খালি পেটে মিষ্টি খেলে তার যে গ্লাইসেমিক ইন্ডেক্স হবে, প্রোটিন ইনটেক করে তারপরে মিষ্টি খেলে তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা অবভিয়াসলি কম হবে। তো সুতরাং একটা দিক তো ভালো যে আমরা খাবার শুরুতে মিষ্টি খাই না, খাবার শেষে খাই, তার একটা হেলদি সাইড আছে। আর আরেকটা কোশ্চেন খুব কমনলি আসে যে আর্টিফিশিয়াল সুইটনার্স, যে মিষ্টি নয় সুগার ফ্রি, সেটা কতটা ভালো। তো এই প্রসঙ্গে আমি বলি যে কিছু আছে নিউট্রিয়েন্ট সুইটনার, কিছু আছে নন নিউট্রিয়েন্ট সুইটনার। তো নিউট্রিয়েন্ট সুইটনারগুলোর মধ্যে থাকে ফ্রুক্টোজ থাকে, এছাড়া যেমন নরম যে গুড়, মোলাসেস, ঝোলা গুড় যেটা বলি, এগুলো কিন্তু নিউট্রিয়েন্ট সুইটনার। তো এগুলোরও গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি, ফ্যাট কন্টেন্টও বেশি। তো সেগুলো কিন্তু ডায়াবেটিক মানুষদের পক্ষে অ্যাভয়েড করাই ভালো। নন নিউট্রিয়েন্ট সুইটনার যেগুলো আছে, যেমন সুগার ফ্রি, অনেকে চায় সুগার ফ্রি দিয়ে খান, সেগুলো নন নিউট্রিয়েন্ট সুইটনার হলেও সেগুলো ইন মডারেশন, সেগুলো একটা দুটো পেলেটসই খাওয়া উচিত, তার বেশি না। আচ্ছা, তাহলে রোজ অবশ্যই নয়, গিভেন ডায়াবেটিস কন্ট্রোলে আছে তারা অকেশনালি মিষ্টি খেতে পারে খাওয়ার পরে। এবার এই অকেশনালিটাকে কেউ মিসরিড করে রেগুলার বেসিসে খেলে সেটা মুশকিল, সেটা অকেশনালি খেতে পারে, এবং আর্টিফিশিয়াল সুইটনার 1 থেকে 2 ট্যাবলেটস বা পেলেটস চলতে পারে, বেশি মাত্রায় অবশ্যই নয়। তাহলে আমার মনে হয় যে আমরা মোটামুটি যে রোজকার খাওয়া দাওয়ার কোয়ালিটি বা কোয়ান্টিটিগুলো ডিসকাস করেছি। তো এবার তুই বলতে পারিস যে কোনো নতুন কোশ্চেন থাকলে, তারা নতুন প্রশ্ন থাকলে। এখানে একটা প্রশ্ন আছে, মানে আমার অডিয়েন্সদের তরফে বলার আছে, আমরা কমনলি আস্কড কোয়েশ্চেনস গুলো মোটামুটি ডিসকাস করলাম। এরপরে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, সেটা আমাদের এই ডিসকাশনেরই আরেকটা সেকেন্ড পার্ট আসবে, যেটাতে আমরা আপনাদের কোয়েশ্চেনস গুলোর উত্তর দিতে পারবো। তো আজকে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ স্যার। Thank you.